আসসালামু আলাইকুম। 1 কিলোমিটার পথও কি হর্ন ছাড়া চালাইছেন কখনো? হাইওয়েতে অথবা স্কোপ থাকে, কিন্তু সিটির ভিতরে 1 কিলোমিটারও পথও কি আমরা হর্ন ছাড়া চালাইতে পারি? সিরিয়াসলি 20,000 কিলোমিটার চালাইছেন উইদাউট এনি হর্ন? সিরিয়াসলি ভাই, প্রথমে চিন্তা করি নাই, কিন্তু হয়ে গেল তো 20,000 কিলো। কোভিডের সময়টাতে আমি আসলে তখন একটু সময় বেশি পেতাম, আর তখন তো আসলে অফলাইনে কিছু করার নাই, তো অনলাইনে বিভিন্ন ভিডিও দেখতে দেখতে শান্ত ভাইয়ের ভিডিওগুলো সামনে আসলো, সেগুলো দেখলাম। আর কোভিডের সময় একটা চিন্তাও ছিল যে নিজস্ব একটা যানবাহনের একটা প্রয়োজনীয়তা অনুভব করছিলাম, কারণ তখন অনেক বেশি লকডাউন, নিজেদের ভিতরে ডিস্টেন্স মেনটেন করা, এইসব জিনিসগুলো চিন্তা করছিলাম। তো করতে করতে তখন সেই ভিডিওগুলো, বিভিন্ন ভিডিও দেখতেছিলাম, এবং প্রথমে আসলে মোটরসাইকেলের দিকে চিন্তা করছিলাম, যেটা ইনফ্যাক্ট সত্যি কথা। পরে বিভিন্ন ভিডিও দেখতে দেখতে পরে স্কুটারে আসলো। তো তখন আসলে শান্ত ভাই ছাড়া আর কেউ ওর ভিডিও ছিল না তেমন একটা ধরতে গেলে। তো তখন এই ভিডিওগুলো দেখতে দেখতে কিছুটা ইন্সপায়ার হলাম। তো এর মাঝে আমার একটা ফ্রেন্ড কিনেই ফেললো, সে একটা উইগো কিনলো। আচ্ছা, তো ওর উইগোটা দিয়ে আমি প্রথম আসলে হাতে খড়ি নিলাম। তো নিয়ে এসে 1 মাস 1.5 মাসের মতো ওটা আমার কাছে থাকে। উইগোটা চালানোর পরে আমার ডিসিশন হলো যে আমি আসলে একটা স্কুটারেই যাবো, রাদার মোটরসাইকেল বা অন্য কোনো ভেহিকেল। একটু খুঁজতে খুঁজতে কোনটা নিব এটা নিয়ে একটু ইনডিসিশনে ছিলাম, বিভিন্নগুলো দেখতেছিলাম। তার সাথে বাজেটেরও একটা লিমিটেশন আছে। তো সবসময় আমি কিছু জিনিস নিয়ে চিন্তা করি যার পেছনে ভেসপা বাংলাদেশের অনেক ক্ষেত্রে মানে প্রাচীন একটা ঐতিহ্য থেকেও আসে, আর তাছাড়া অনেকের কাছে তখন আমার যতটুকু শোনা তাতে এটা ডিউরেবিলিটি ভালো। তো বাংলাদেশে এখন পর্যন্ত অন্যান্য যত মোটরসাইকেলই আমরা বলি না কেন, 80 হোন্ডা বা 100 CDI এগুলোর চেয়েও অনেক পুরাতন ভেসপাগুলো বেঁচে আছে, এখনো পর্যন্ত চলছে। এটা হচ্ছে ভেসপা VXL 150 স্কুটার। এই ভেসপাটা বেসিক্যালি আমি আরেকজনের থেকে কিনছি, যদিও উনি মাত্র 300 কিলোমিটার চালায় ভেসপাটা বিক্রি করে দেয়, এবং ওনারও মেইন একটা কারণ ছিল যে মানুষ নাকি এটাকে লেডিস ভেহিকেল বলে। তখন সিচুয়েশন এরকমই ছিল, এখন সিচুয়েশন চেঞ্জ হয়েছে। তারপর থেকে জার্নিটা শুরু। কিন্তু প্রথম থেকে একটা ব্যাপার আমার ভিতরে কাজ করছিল, সেটা হচ্ছে তার আগে সম্ভবত আমি 10টা বা 11টা দেশে গিয়েছিলাম, এখন টোটাল মিলে বাংলাদেশ মনে হয় 14টা কান্ট্রিতে গেছি। তো এই 14টা দেশের ভেতরে আমি যদি বলি বাংলাদেশ বাদে ভারতের কিছু কিছু জায়গায় আর ইথিওপিয়াতে 2-1টা জায়গায় আমি হর্নটা শুনছি। তারপরেও তাদের হর্নটা খুবই লিমিটেড, মানে জাস্ট পিপ একটা শব্দ হয়ে শেষ হয়ে যায়। আর আমাদের দেশে যেরকম হর্ন চেপে ধরে রাখা এবং অন্যান্য যে অভ্যাসগুলো আমাদের আছে, এই জায়গাটা থেকে সরে আসা সম্ভব কিনা এটা আমি চিন্তা করছিলাম। তো তখন থেকে একটা চিন্তা ছিল যে আমি চেষ্টা করবো একদম প্রথম থেকে যে কয়দিন যায় আমি হর্ন ছাড়া চালানোর চেষ্টা করে দেখব। তো শেখার সময়টাতে বেসিক্যালি আমার বাসা তখন ছিল মিরপুর DHS-এ। তো DHS-এর ভেতরে এমনিতেই হর্ন দেওয়ার নিষেধ বলে ওই ভেতরে চালাতে পারতাম। তো পরে যখন প্রথম বাইরে যাওয়া শুরু করলাম, তখনও আমি স্ট্রিক্ট থাকার চেষ্টা করলাম যে আমি হর্ন আসলে দিব না। শুরু করলাম, চলতে চলতে কিছুদিন চললো। প্রথমে টার্গেট ছিল যে ঠিক আছে আমি দেখি 100-200 কিলো পারি কিনা। 100-200 কিলো থেকে পরে মনে হলো 1000 কিলো পারি কিনা। 1000 কিলোমিটার যখন পার করেই ফেললাম, তখন দেখলাম যে শান্ত ভাই সেই দিনটাতেই, যেদিন 1000 কিলো পার হলো, সেই দিনটাতে একটা ভিডিও দেখতেছিলাম। ওই ভিডিওতে শান্ত ভাই বলতেছিল যে কোনো স্কুটার যেগুলো নতুন আসছে সেগুলো নিয়ে শান্ত ভাই কেন ব্লগ করেন না, এই নিয়ে মানুষের কোশ্চেন। এবং তখন বলতেছিলেন যে এগুলো একজন মানুষের তো 3-4 হাজার কিলোমিটার চালাতে হবে, তারপরে না সে রাইডার স্টোরি এসে বলতে পারবে এক্স্যাক্টলি যে আমি 3-4 হাজার কিলো চালিয়েছি, এরপরে রিভিউ দিবে। তো ওগুলোর তো এখনও কারো 3-4 হাজার কিলো হয় নাই। তো তখন আমিও মনে করলাম যে আমারও তো 3-4 হাজার কিলো হয়নি, আমি 1000 কিলোতে কীভাবে বলবো যে আমি হর্ন ছাড়া মোটরসাইকেল চালাই। তো পরে চিন্তা করলাম যে দেখি তাহলে 3-4 হাজার কিলো পার করা যায় কিনা। করতে করতে একদিন 3-4 হাজার, 5 হাজার, 10 হাজার কিলো যেদিন পার হলো, সেদিন প্রথমে আমি শান্ত ভাইকে মনে হয় একটা মেসেজ দিয়েছিলাম যে ভাই আমি 10 হাজার কিলো পার করে ফেলছি, এইভাবে। তো তারপর আস্তে আস্তে আজকে গতকালকে বেসিক্যালি আমার 20,000 কিলো পূর্ণ হয়। বিশ 20,000 কিলোর মধ্যে একবারও হর্ন দেন নাই? নট এ সিঙ্গেল টাইম ভাই, উইদাউট এনি হর্ন। আমি এখনো খুব অবাক লাগতেছে। অটোরিকশা আসার পরে জিনিসটা একটু কঠিন হয়ে গেছে, কিন্তু হয়তোবা যেহেতু আমার আগে থেকে অভ্যাস ছিল, যেই কারণে আমার জন্য অতটা কঠিন হয় নাই। নতুন কেউ শুরু করতে চাইলে তার জন্য একটু কঠিন হতে পারে। হর্নটা আমাদের অনেক ক্ষতি করে, আমাদের শুধু কানের ক্ষতি করে তাই না, মস্তিষ্কের ক্ষতি করে, যে কারণে আমরা বাসায় গিয়ে অনেক বেশি মানে বিধ্বস্ত থাকি, এবং আমরা যত বেশি বিধ্বস্ত হয়ে পড়ি বা ক্ষিপ্ত হয়ে পড়ি, এর পেছনে শব্দের একটা বড় গুরুত্ব রয়েছে। সাউন্ড পলিউশন যখন এক্সেসিভ মাত্রায় চলে যাবে, তখন ওই জাতিটা আস্তে আস্তে মেধাশূন্য হবে, ব্রেইনের ফাংশনিং কমে যেতে থাকবে, ইভেন অনেক রকম ডিজিজ বাড়তে থাকে। টোটালি হর্ন বাজানো যাবে না এরকম কোনো এক্সপেকটেশন আপনাদের কাছ থেকে কেউ করছে না, বিকজ কিছু জায়গা থাকে যেটা লিগালি আপনাকে হর্ন বাজানোটা জরুরি। ধরেন একটা মোড়ের মধ্যে যেখানে আপনি হয়তো বা ডানে ঘুরবেন, কিন্তু অপোজিট থেকে যে মানুষটা আসতেছে সে আপনাকে দেখছে না, আপনিও তাকে দেখছেন না,
দুজনের ব্লাইন্ড স্পটে আছেন। সো ওই জায়গাগুলোতে আসলে দূর থেকে অ্যাটলিস্ট একবার হলেও হর্ন বাজানোটা জরুরি। প্রবলেমটা কোথায় হয় জানেন, আমরা একটা স্কুটার কেনার পরেই নাক শিটকানো শুরু করি যে হর্নটা কাজের না, ধূর ফালতু একটা হর্ন দিছে, এটা শোনাই যায় না, এটাতে তো এই রিক্সাও সাইড দিতে চায় না, বড় ভেহিকেল তো দূরের কথা। অতএব আমাদেরকে ডেন্সও লাগাইতে হবে, এমন হর্ন লাগাইতে হবে যে একটা হর্ন মারবো ধরেন কক্সবাজার উড়ে গিয়ে পড়বে, হ্যাঁ, হর্নের চোটে। হাইওয়েতে আপনারা জানেন যে ওভারটেক করে খুব বেশি, বড় বাস বা ট্রাক, বড় ভেহিকেলগুলো আর কি খুব রেকলেসভাবে ওভারটেক করে। তো তাদেরকে ওয়ার্ন করার জন্য হইলেও একটু আগের থেকে হর্ন বাজানোটা তখন জরুরি হয়েছে। ওই কারণে হয়তো অনেক সময় আমাদের চেঞ্জ করতে হয়, কিন্তু সিটির ভেতরে তাই বলে একেবারে মাথা নষ্ট করা, একবার হর্ন মারলে যে হর্নটা ব্রেইনে অ্যাটাক করে, এরকম হর্ন লাগানো থেকে বিরত থাকা উচিত। এবার বলেন তো, স্কুটার নিয়ে কোনো বিড়ম্বনায় পড়ছেন কখনো? খুব বেশি বিড়ম্বনা এখন পর্যন্ত তেমন কিছুই পড়ি নাই। 2-1বার জাস্ট পড়ে টরে গেছি, প্রথম দিকে চালানোর ক্ষেত্রে তো একটু হতেই পারে। তেলের যে ফুয়েল ইন্ডিকেটর সেন্সর, এটা হচ্ছে নষ্ট হয়ে যায়। ফুয়েল ইন্ডিকেটরটা আসলে প্রথম কয়েকদিনের পরে নষ্ট হয়ে গেছিলো, এটা আমার মনে হয় 7-8 হাজার কিলোমিটারেই নষ্ট হয়ে গেছিলো। তারপর থেকে এটা আসলে এইরকম ব্লিঙ্ক করছে। এটা আর আমি পরে কয়েকজনের কাছে জিজ্ঞেস করছি, কিন্তু সবাই বলছে যে এটা ঠিক করলে আবারও নষ্ট হয়ে যায়, এই কারণে এটা আর আমি ঠিক করি নাই কখনো। পরবর্তীকালে শুনছি যে সবসময় যদি আমি ডাবল স্ট্যান্ড করি তাহলে হয়তো বা এটা নষ্ট হয় না, এরকম 2-1জন ভিডিওতে বলছে। আমি কয়েকদিন চেষ্টা করে দেখছি, কিন্তু আসলে আমি জানি না, মানে ফুয়েল সেন্সরটা ঠিকমতো ভালো কাজ করে না ভেসপার। এখন এই একটাই আমার ডাবল স্ট্যান্ডে থাকলে এটার লজিক কি? এইটার লজিক সম্পর্কে আপনি কারো জানা থাকলে জানায়। এটা নিয়ে আমার খুব ভালো অভিজ্ঞতা নাই, এমনকি এটা আমি ইয়ের কাছ থেকেও শুনছি, ওই যে আমাদের ভেসপাগিরির সূর্য ভাইয়েরও একটা ইয়েতে শুনছি, উনিও বলছিলেন নাকি, সূর্য ভাই আমাকে সামনাসামনি বলছিলেন, মনে নাই, তবে মানে বলছিলেন যে ডাবল স্ট্যান্ড করে রাখবেন আপনি, ইউজুয়ালি একবার চেঞ্জ করে তারপর ডাবল স্ট্যান্ড করে রাখেন। হাফ ফেসের বেশিরভাগগুলোই ধরে, কোনো হাফ ফেস আবার একটু ধরতে বাল্কি হলে ধরে না, তাই একটু বাল্কি হলে। তবে সুবিধাটা কি ভেসপার, এটা খুব ইজিলি উঠে ফেলা যায়। হ্যাঁ, টান দিলে উঠে যায়, ট্রেনের মতো ইঞ্জিনটা ওপেন হয়ে যায়। এই দেখেন, খুব সহজে ইঞ্জিনের কাজটা করা যায়, কোনো কিছু স্ক্রু ট্রু বডি কিট না খুলেই আরামসে কার্বোরেটর টিউন সব করা যায়। ফুয়েল ক্যাপটা ভেতরে, সিটটা খুলে তারপর ফুয়েল নিতে হয়। এই ফুটরেস্ট এগুলো তো পরে লাগাইছেন নাকি? আফটার মার্কেট। ওগুলো কত ছিল? এই ফুটরেস্টের সহ এটা তখন সম্ভবত 7 বা 7.5 এরকম একটা অ্যামাউন্ট নিত, এখনকার প্রাইস বলতে পারবো না। সার্ভিস রিলেটেড কোনো বিড়ম্বনায় পড়েন নাই? সার্ভিস এখন পর্যন্ত একবার সূর্য ভাইয়ের ওখান থেকে নিচ্ছি, আর বাকি প্রতিবার রানার থেকেই নিচ্ছি নির্দিষ্ট টাইমের। ইউজুয়ালি আমি একটু আগেই নিয়ে নিই। একবার যেরকম আমার বললো যে এয়ার ফিল্টারটা চেঞ্জ করলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে এয়ার ফিল্টার নাই, তো পরে আমি বলে আসলাম যে আনলে আমাকে একটু কল দিয়েন। এছাড়া এখন পর্যন্ত সার্ভিস রিলেটেড বিড়ম্বনায় পড়ি নাই, কিন্তু তেজগাঁও বাদ দিয়ে অন্য জায়গায় আসলে ভেসপা সার্ভিসিং করাটা কষ্ট। ওদের যে তেজগাঁও যেটা মেইন টিয়া, অন্য জায়গায় মোরাললেস অন্যান্য স্কুটারের ক্ষেত্রে, শুধু ভেসপা তা না, কিন্তু বাংলাদেশের সার্ভিস এবং অন্যান্য কিছু নিয়ে খুব কমপ্লেন থেকে যায়, কারণ সার্ভিস সেন্টার মাত্র একটা, বাদ বাকি জায়গাগুলোতে কোনোভাবেই সার্ভিস করার অপশন নাই আসলে, মানে কেউই পারেই না। ইভেন এয়ার ফিল্টারটা চেঞ্জ, মানে একটু খুলে পরিষ্কার করবে, এইটুকু বোঝে না যে এটার এয়ার ফিল্টারটা কীভাবে আসলে খুলবে। আরেকটা ব্যাপার, গতকালকে আমার নোটিসে আসছে, আমাদের এক ছোট বোন মাত্র 2 মাস আগে ভেসপা কিনছে, একদম নতুন ভেসপা। তো এর মধ্যে গত পরশুদিন তার একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে। তার স্কুটারটা প্রচণ্ড হিট হচ্ছিল, সকালবেলায় স্টার্টটা নিতে বেশ কষ্ট হচ্ছিল। এরপরে রাস্তায় নামার পরে কিছু দূর যাওয়ার পরে তার স্কুটারটা বন্ধ হয়ে যায়। সেখান থেকে সে রানারে ফোন দেয়, তো রানার থেকে বলে যে আশেপাশে যদি কোনো ওয়ার্কশপ একদম ইমিডিয়েট পান, যেহেতু একদম রাস্তার মাঝখানে বন্ধ হয়ে গেছে, তো সেখানে আগে নিয়ে যেয়ে একটু দেখান, ব্যাটারিটা চেক করতে বলেন। তো ওরা চেক করে বললো যে ব্যাটারি বসে গেছে, ব্যাটারিতে একদমই চার্জ নেই। তো ওরা ওখান থেকে চার্জ করে দিল। সে রওনা হওয়ার পর কিছু দূর পর আবার সেম কাহিনী। তখন সে খুব টেনশনে পড়ে যায়, সেখান থেকে আবার ঠেলে ওই জায়গাটা আবার নিয়ে যায়, সে আবার ব্যাটারিটা চার্জ করে। কিন্তু এবার যেহেতু ওর মনের মধ্যে খুঁতখুঁতি ঢুকে যায় যে কী ব্যাপার, নতুন স্কুটারটা এরকম কেন হবে, তখন সে ওখান থেকে চালা চলে যায় রানারের সার্ভিস সেন্টারে, কাছাকাছি ছিল বোধহয়। ওখানে যাওয়ার পর আইডেন্টিফাই হয়েছে রেকটিফায়ারটা শর্ট হয়ে গেছে। রেকটিফায়ার শর্ট হয়ে যাওয়ার কারণটা তখন বের করা গেল, হাই ফ্লোতে সে ওয়াশ করেছে। এই ওয়াশের সময় সম্ভবত সামহাও লিকেজ থেকে ওখানে পানি গিয়ে শর্ট হয়েছে।
এখন আপনি যদি চিন্তা করেন যে তাহলে কি ভাই আমরা বাইরে ওয়াশ করবো না, আলটিমেটলি কয়জনের বাসায় ওয়াশিং ফ্যাসিলিটিস থাকে, তো বাইরেই আমাদেরকে ম্যাক্সিমাম টাইম ওয়াশ করতে হয়। এই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে যখন ওরা খুব প্রচন্ড প্রেসারে পানি মারবে তখন আপনাকে সাবধান হতে হবে, বিশেষ করে ধরেন ইলেকট্রিক্যাল পার্ট যে জায়গাগুলোতে আছে ওই জায়গাগুলোতে যেন এক্সট্রিম প্রেসারে পানি না দেয়। অনেক সময় দেখা যায় যে নজলটা একদম কাছে এনে মিটারের কাছ দিয়ে মারতে থাকে, ঠিক আছে, সুইচগুলোর কাছ দিয়ে মারতে থাকে, একদম কাছে এনে তারপরে এই যে ফাঁকাটা এনে এইখানে গান ঠেকায় মানে মারতে থাকে। তো এই জায়গা থেকে মারলে তো আলটিমেটলি আপনার ইলেকট্রিক্যাল সব জিনিসপত্রের মধ্যে পানি যাবে। ওয়াশে দিয়ে আপনি এদিক ওদিক না গিয়ে অন্তত খেয়াল রাখেন কীভাবে ওয়াশ করতেছে। ইভেন সামনের যে চাকার ওইখানটা অনেকে ফগ লাইট লাগানো থাকে, ওখান থেকে পানি মারলেন, ডাইরেক্ট ফগ লাইট অনেক সময় নষ্ট হয়ে যায়। আমাদের ছোটো ছোটো ভুলের কারণে বড় খেসারত দিতে হয়। আলটিমেটলি সে ছোটো বোনটার গচ্ছা যাচ্ছে এখন প্রায় 5,000 টাকার উপরে, হ্যাঁ 5,000 বা 5,500 টাকা এখন রেকটিফায়ারের প্রাইস। এইটা তো একটা বিশাল ড্যামেজ না? আপনি যদি খেয়াল করেন, ওর তো জানা ছিল না, একদম নতুন রাইডার, সবে মাত্র স্কুটারটা কিনেছে, তো তার নলেজ এত থাকবে না, এটাই স্বাভাবিক। যে ক টাকারই প্রাইস হোক না কেন, পেয়ারাটা যে খাইতে হয় রাস্তার মাঝখানে এইটা ভাই প্রাইসলেস হয়ে যায়। ওইটা প্রাইসলেস, হ্যাঁ ঠিক আছে, টাকাটার চাইতে টাকার চেয়ে ওইটা বেশি প্রাইসলেস ভাই। ধরেন আপনি ফ্লাইওভারের উপরে উঠছেন, বন্ধ হয়ে গেল, হ্যাঁ চিন্তা করে দেখেন ব্যাপারটা, একদম ফ্লাইওভারের টপ থেকে বন্ধ হয়ে গেছে, ওই গাড়ি ফ্লাইওভার থেকে ঠেলে নামানো, আবার কনভিনিয়েন্ট আশেপাশে একটা মেকানিক বা কিছু খুঁজে পাওয়াটা খুবই টাফ একটা ব্যাপার। আমি শুধুমাত্র একবার যে বললাম যে ফুয়েল শেষ হয়ে গেছিল, ওইবারই যে আমাকে ঠেলে ঠেলে অনেক দূর নিয়ে গিয়ে ফুয়েল নিতে হচ্ছে, তখনই তো খুব প্যারা লাগতেছিল, মনে হচ্ছিল যে এই একটা প্যারাতেই তো জান শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে ভেসপা ভিএক্সএল এর ভালো 3টা পয়েন্ট, খারাপ 3টা পয়েন্ট যদি বলতে বলা হয়, আপনার কাছে কি এরকম কোনো পয়েন্ট মনে হয় আপনার বলার মতো? ভালো পয়েন্ট হচ্ছে মূলত এটা ডিউরেবিলিটি। আমার কাছে মনে হচ্ছে যে বডি স্ট্রাকচার অনেক শক্ত, এবং হচ্ছে বডি স্ট্রাকচার যেহেতু একক বডি, যেহেতু এতদিন চালানোর পরেও যে ব্যাপারটা একটু স্ক্রুগুলো লুজ লুজ হয়ে গেলে যে একটা সাউন্ড হয়, ওই টাইপের ঘটনাটা আমার এখনো হয়নি, এটাই আমার কাছে সবচেয়ে ভালো। দ্বিতীয় হচ্ছে এটার একটা ক্লাসিক লুকটা অনেকের কাছে পছন্দ, আমার কাছেও ভালো লাগে। যে কোনো পার্টসের ডিউরেবিলিটি অনেক ভালো। 20,000 কিলোমিটার হয়ে গেছে, আমি এখন পর্যন্ত তেমন কিছু চেঞ্জ করি না। খারাপ দিক যদি বলি তাহলে ফুয়েল কস্টটা অত্যাধিক ভাই। সাবধানে চালাই, মানে আমি খুব বেশি হার্ড ব্রেকও করি না, আবার খুব দ্রুত ইয়েও করি না, খুবই ডিসেন্টভাবে চালানোর চেষ্টা করেও আমার এখন 32 to 34 এরকম টাইপের মাইলেজ পাচ্ছি। এর উপর আসলে উঠতেই পারি নাই। প্রথম দিকে যখন ব্রেকিং পিরিয়ডে ছিল তখন তো 25-25 পাইতাম। ফুয়েল এফিসিয়েন্সির তো আসলে অনেকগুলো কারণ। আমাদের দেশের রোড কন্ডিশন, বিশেষ করে আমাদের সিটিতে যে অবস্থাটা থাকে, জ্যামের মধ্যে যখন আপনি বারবার ব্রেক করে চালাবেন বা বারবার থামবেন, ও তো পাওয়ার ডেলিভারি করতে পারছেন ঠিক মতো। আপনি অ্যাক্সেলারেটেড মানে পুশ করার সাথে সাথে আবার ব্রেক করতে হচ্ছে, ফলে আপনার পাওয়ার লুজ করতেছে। যে পাওয়ারটা সে প্রডিউস করলো সেটার সাথে সাথে সে বার্ন করে দিল, মানে আপনার কাজে আসলো না পাওয়ারটা। তো আলটিমেটলি এইসব কারণে মাইলেজ আসলে মানে শখ আর সাধ্য, এই দুইটার ব্যালেন্স করেই কিন্তু একজন মানুষ তার ভেহিকেলটা খোঁজে। হ্যাঁ, এক্সেপশনাল থাকবে, অনেকে থাকবে যারা এগুলো মাইলেজ বদার করবে না, বাট সেটা কমন কেস না, সেটা এক্সেপশনাল কেস। যখন আমি শুরু করছিলাম তখনও মানুষের কাছে স্কুটারটা ছিল শখের জায়গা, এখন আর শখের জায়গায় নাই। সময়টা বদলে গেছে, এখন এটা আপনার নিডের জায়গায় পরিণত হয়েছে। ওই সময় কোভিডের সময় যখন স্টার্ট করছে তখন নিড তো ছিলই, বাট মানুষের মধ্যে ওই পরিমাণ আগ্রহ সৃষ্টি হয়নি তখন স্কুটার নিয়ে। বাট এখন যে পরিমাণ মানুষের মধ্যে এটা নিড তৈরি হয়েছে, রেগুলার মোটরসাইকেল ছেড়ে স্কুটারে শিফট করতেছে, এরকম অসংখ্য মানুষ এখন কমন সিনারিও। নতুন করে একটা অফিস গোয়িং মানুষ, মধ্যবিত্ত মানুষ, বাট এই যে বাসের মধ্যে ঝুলতে ঝুলতে যাওয়া প্লাস ট্রাফিক জ্যামে আটকে থাকা, এইগুলা যার কাছে একদম দুর্বিষহ ব্যাপার, সেই মানুষগুলোর কাছে একটা ভেহিকেল সেটা যেমন লুকেটিভ হইতে হবে, একসাথে আবার ফুয়েল এফিসিয়েন্টও হইতে হবে। দুইটার কম্বিনেশনটা থাকতে হবে, নাইলে পরে অনেকের জন্য এটা প্রবলেম। তো ভেসপায় এই জিনিসটা আমিও শুনছি যে মাইলেজ সাধারণত 30 to 35 হাইয়েস্ট পাওয়া যায়, এর বেশি হয়তো পেয়েছেন, এক্সেপশনালও থাকবে। বাট কমেন্ট সেকশনে জানাইতে পারেন আপনারা যদি কেউ আরও ভালো মাইলেজ পেয়ে থাকেন, কীভাবে পাচ্ছেন, আপনাদের মেনটেন কীভাবে করতেছেন, চাইলে একটু করে কমেন্ট সেকশনে লিখতে পারেন, তাহলে অনেকের হয়তো হেল্প হবে। কারণ রাইডার স্টোরির এই এপিসোডগুলো আমি মূলত করি আপনাদের হেল্পের জন্য। ইনিশিয়াল প্রাইসটাও যেমন বেশি, অন্যান্য পার্টসগুলোরও প্রাইস একটু বেশি। মানে হচ্ছে আপনার এয়ার ফিল্টার চেঞ্জ করতে গেলে যেমন 800-900 বা 800 টাকা 850 টাকা এখন প্রাইস হয়ে গেছে। 3 নাম্বার হচ্ছে, যদিও এটা এখনকার মডেলে চলে আসছে, এবিএস ব্রেকিংটা আমারটাতে চলে আসছে, হ্যাঁ পরের ভার্সনে চলে আসছে, রাইট। সো আমারটাতে নাই। এই মানে আমি যেই ফিল করছি, আমার এই 3টা জিনিসে আমি একটু
দিয়ে, তাছাড়া বাদ বাকিগুলো। ছোট চাকার জন্য কি আপনার বিড়ম্বনায় পড়েন কখনো? রাইট, এইটা একটা বিড়ম্বনা, যেহেতু আপনি 3টা অপশন দিছিলেন বলে 4 নাম্বার অপশন যদি বলতেন তখন আসলে এটাতে চলে আসতাম। 4 নাম্বার অপশন এটা, তারপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর একটু ভালো হলে অবশ্য ভালো হতো। এই 2টা অপশন অবশ্যই এর পরের লাইনে চলে আসতো। আসলে ইমপ্রুভমেন্টের তো শেষ নাই, সুতরাং ইমপ্রুভমেন্টের জন্য আমরা বলতেই থাকবো, আমরা ডিমান্ড করতেই থাকবো। কোম্পানিগুলো যত আধুনিক জিনিসপত্র নিয়ে আসবে আমরাও আস্তে আস্তে আরও ডিমান্ড, চাহিদার শেষ নেই, চাহিদারও শেষ নাই। এফআই ইঞ্জিন যদি পরবর্তী কোনো ভার্সনও আনতো ভেসপা তাহলে খুবই ভালো হতো। এটা ডেফিনেটলি আমাদের হতাশার জায়গা। যেই ব্র্যান্ডগুলো মূলত আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতেছে, যে প্রোডাক্টটি আনুক না কেন সেটা ব্যাকডেটেড প্রোডাক্ট। এটা আমার সেই আফসোস লাগে আমার এটা বলতে। এখন আমি 6 বছর আগে ওই কথাগুলো বলছি, আজকে 6 বছর পরে এসেও একই কথা বলতে, এটা আমার রীতিমতো আক্ষেপের জায়গা। ফেস পার করছি যে সময়টা চাইনিজ প্রোডাক্ট, মানে ব্যাপারটা ছিল, মিথ ছিল এরকম যে চায়না বেশি দিন যায় না, চাইনিজ স্কুটারের রিসেল ভ্যালু নাই, এগুলা ফালতু জিনিস। ওই ধ্যান ধারণা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে ভাই। স্কুটার এখন আমি যেটা চালাচ্ছিলাম যে ভিম্যাক্স, এর পাশাপাশি আরও কয়েকটা স্কুটার চলে আসছে। প্রত্যেকটা স্কুটারের মধ্যেই অত্যাধুনিক সব ফিচার যুক্ত হয়ে গেছে এবং সেই সাথে কোয়ালিটিটা আগের থেকে বেটার হয়েছে। ডেফিনেটলি এটা মানে নিঃসন্দেহে বলা যায়। 6 বছর আগে আপনি বলতে পারতেন ভাই চাইনিজ প্রোডাক্টগুলো তো প্রোডাক্ট ভালো না, এখন এই কথা বলতে পারবেন। সময় অনেক বদলে গেছে, টেকনোলজির দিক থেকে আপনারা পিছায় পড়তেছেন। লেটেস্ট প্রোডাক্টগুলো যখন আনবেন না তখন কাস্টমারও এখন বিমুখ হচ্ছে আপনাদের থেকে। যারা প্রমিনেন্ট ব্র্যান্ড বাংলাদেশে আছেন, ব্যবসা করছেন, আপনারা বুঝে নেন, সময়ের সাথে সাথে চলা শুরু করেন। বাংলাদেশকে ডাম্পিং জোন না বানায়া, আমরা বলি উন্নয়নশীল দেশ, আমরা মন মানসিকতার দিক থেকে অনেক হাই। ভাইব্রেশন ফিল করেন? ভাইব্রেশন কিছুটা ফিল করি, কিন্তু ওইটাতে আমি মনে করি না আমার খুব বেশি সমস্যা হচ্ছে। ওকে, ইনিশিয়ালি একটা ভাইব্রেশন থাকে, হ্যাঁ। এটা আবার একটু যদি আপনি 60-এর উপরে উঠে যায় তখন আবার ভাইব্রেশনটা কমে যায়। হ্যাঁ, এটা মোরালেস সব স্কুটারেই থাকে, তবে ভেসপাতে একটু বেশি থাকে আর কি। এটা আমি যদি পারতাম, আমার সাথে থাকলে কোনো একটা উপহার ওনাকে দিতাম আজকে, ক্রেস্ট টাইপের সম্মাননা, যে বিশাল বড় একটা কাজ করছেন। 20,000 কিলো একবারের জন্য হর্ন না বাজিয়ে চালানো, এটা মুখের কথা না। বিভিন্ন জিনিসে আমরা উন্নত বিশ্বকে ফলো করার চেষ্টা করি। বেশিরভাগ জিনিস আমরা যদি আস্তে আস্তে ফলো করতে পারি তাহলে আমরা আস্তে আস্তে নিজেরা উন্নত হতে পারবো। যেমন আমি নতুন একটা জিনিস শুরু করছি, সেটা হচ্ছে সিগনালে কখনোই একটু এগিয়ে না যাওয়া, নির্দিষ্ট যে দাগ আছে তার পেছনে থাকা। তো আমরা যদি বাংলাদেশটাকে উন্নত দেখতে চাই তাহলে এইভাবে আস্তে আস্তে আমরা একটা একটা করে নিয়ম যদি মানতে পারি সবাই, তাহলে কোনো একদিন আমাদের দেশটাও সুন্দর হয়ে উঠবে। জেব্রা ক্রসিং ব্লক করে দাঁড়ানো যাবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই প্র্যাকটিসটা আমাদেরকে এখনই আনতে হবে। জেব্রা ক্রসিংয়ের উপর আমরা ব্লক করে দাঁড়ায় যাই সিগন্যালের সময়, তখন মানুষ চলাচল করতে পারে না। এটা অবশ্যই মেনে চলবে। আশা করি আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে দিন ভাই। আপনাদের মাধ্যমে আমরা চাই আসলে মেসেজগুলো অনেকের কাছে পৌঁছে যাক। ইনশাআল্লাহ নেক্সট রাইডার স্টোরি এপিসোডে অথবা ট্রাভেল ব্লগ যে কোনো কিছুতে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।